হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি পরিবেশ রসায়ন অধ্যায়ের 18তম লেকচারে। আমাদের আলোচনার যে টপিক সেটা হচ্ছে বায়ুমণ্ডলের গঠন সম্পর্কিত। তো এই লেকচারে আমরা মূলত হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে একটু কথাবার্তা বলবো। শুরুতে আমরা জানবো যে বায়ুমণ্ডলটা আসলে কি। বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠের উপর থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য পাতলা গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে মূলত বলা হচ্ছে বায়ুমণ্ডল। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অলমোস্ট 500 কিলোমিটার পর্যন্ত যে উচ্চতায়, 500 কিলোমিটার উচ্চতায় যে অদৃশ্য আমাদের একটা গ্যাসীয় আবরণ পৃথিবীকে বলয় আকারে ঘিরে রেখেছে তাকে মূলত বলা হচ্ছে বায়ুমণ্ডল। তো এখন বায়ুমণ্ডলের যে গ্যাসীয় পদার্থের মাধ্যমে আমাদের পৃথিবীকে ঘিরে রেখেছে ওই সকল গ্যাসীয় পদার্থকে একত্রে এয়ার বলা হয় বা বায়ু বলা হয়। খেয়াল করো, আমাদের বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদানগুলো পৃথিবীকে ঘিরে রেখেছে তাদের সবগুলাকে একত্রে আমরা বলবো হচ্ছে বায়ু বা হচ্ছে এয়ার। এবার এই বায়ুমণ্ডল পর্যন্ত, বায়ুমণ্ডলের জন্য আমরা দুটো ইনফরমেশন মনে রাখবো। একটি হচ্ছে বায়ুমণ্ডলের বিস্তৃতি হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত এবং বায়ুমণ্ডলে যে তাপমাত্রার সীমা থাকে সেটি হচ্ছে 92 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে বায়ুমণ্ডলের যে তাপমাত্রার সীমা 92 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের থাকে। এরপর আমরা দেখব আমাদের বায়ুমণ্ডলে যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আমি একটু আগে বললাম যে বায়ুমণ্ডলে আমাদের অনেকগুলা গ্যাসীয় কি থাকে বলতো, গ্যাসীয় পদার্থ থাকে। তো সেই গ্যাসীয় পদার্থের শতকরা পরিমাণগুলো আমরা একটু দেখব। বায়ুমণ্ডলের যে উপাদান তাদেরকে আগে দুটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মুখ্য উপাদান, একটা হচ্ছে গৌণ উপাদান। মুখ্য উপাদান বলতে বোঝাচ্ছে যাদের পরিমাণটা আমরা অনেক বেশি পাবো, আর গৌণ উপাদান হচ্ছে যাদের পরিমাণটা একটু কম পাবো। মুখ্য উপাদানের মধ্যে প্রথমত রয়েছে নাইট্রোজেন গ্যাস, যার শতকরা পরিমাণটা সবচেয়ে বেশি এবং সেটার মান হচ্ছে 78.09%। 78.09% হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস। অক্সিজেন গ্যাসটা হচ্ছে 20.95%। 20.95%। আর আমাদের হচ্ছে এখানে H2O, যার অ্যাকুয়াস অবস্থা, এটাকে বলা হচ্ছে বাষ্প। ঠিক আছে, আমাদের পানির জলীয় দ্রবণ যেটা বাষ্প আমরা পাবো হচ্ছে 0.1 থেকে 4%। এর পরিমাণ হচ্ছে 0.1 থেকে 4%। তাহলে মুখ্য উপাদান হচ্ছে তিনটি, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এবং হচ্ছে আমাদের বাষ্প, এবং তাদের একটা শতকরা পরিমাণ আমাদের আছে। আর গৌণ উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে আর্গন, যার শতকরা পরিমাণ হচ্ছে 0.93%। 0.93% হচ্ছে আমাদের আর্গন। আর কার্বন ডাই অক্সাইড, যার শতকরা পরিমাণ পাওয়া যায় 0.0033%, অথবা অনেকগুলো বইতে লেখা আছে 0.04%। অর্থাৎ কিছু রাইটারের বইতে আমাদের কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণটা দেওয়া ছিল 0.0033%, আবার কিছু বইতে দেওয়া আছে 0.04%। তাহলে তোমরা দুটো একটু মনে রাখার চেষ্টা করবে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ। পরীক্ষায় যখন যেহেতু মূলত আমাদের এমসিকিউ তে আসে, তখন অপশনে যেটা পাবে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা তোমরা আনসার করবে। তাহলে আমরা বায়ুমণ্ডলে দুই ধরনের উপাদান পেয়েছি, মুখ্য উপাদান এবং হচ্ছে গৌণ উপাদান। মুখ্য উপাদানগুলোর মধ্যে রয়েছিল নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এবং হচ্ছে জলীয় বাষ্প। আর গৌণ উপাদানগুলোর মধ্যে রয়েছে আর্গন এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাদের শতকরা পরিমাণগুলো তোমরা একটু এমসিকিউর জন্য পড়বা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে আসব আমাদের এই বায়ুমণ্ডলের বেশ কিছু স্তর আছে। তো বায়ুমণ্ডলের যে স্তর সেটা মূলত উচ্চতা এবং তাপমাত্রার উপর ভিত্তি করে আমাদের বায়ুমণ্ডলকে টোটাল 4টি প্রধান স্তরে ভাগ করা হয়েছে। দুটা জিনিস উপর ডিপেন্ড করে, একটি হচ্ছে উচ্চতা এবং তাপমাত্রার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের কে টোটাল 4টি প্রধান স্তরে আমাদের ভাগ করা হয়েছে। স্তরগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার, 2 হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, 3 হচ্ছে মেসোস্ফিয়ার এবং 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার। দেখো 4টা স্তর। আমরা যদি এখানে একটা চিত্রের মাধ্যমে দেখি, এখানে যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পৃথিবী। এটা হচ্ছে আমাদের পৃথিবী ছিল।
পৃথিবীর উপরে দেখো তো আমাদের একটা বায়ুমণ্ডল আছে, যেখানে বেশ কিছু আমাদের স্তর আছে। প্রথম যে স্তরটা সেটার নাম কি দেওয়া আছে বলতো? ট্রপোস্ফিয়ার। এরপর হচ্ছে আমাদের স্ট্রাটোস্ফিয়ার, তারপর দেখো তো হচ্ছে মেসোস্ফিয়ার, এবং সর্বশেষ হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তো এখান থেকে মূলত আমাদের এমসিকিউ এর জন্য আমাদের বেশ কিছু আমরা ইনফরমেশন জানবো, যে প্রত্যেকটা যে স্তর আছে সেখানে তাপমাত্রার সীমাটা কেমন থাকে, কোন স্তরে আমাদের হচ্ছে আহ, আমাদের জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, তারপর হচ্ছে তোমার প্রাকৃতিক যে দুর্যোগ গুলো হয় কোন স্তর থেকে উদ্ভব হয় সেটা আমরা জানবো, কোন স্তরে উচ্চতা সবচেয়ে বেশি সেটা জানবো, কোন স্তরে আমাদের শান্ত থাকে মানে হচ্ছে তাপমাত্রা কম থাকে বা শীতল থাকে সেটা জানবো, এবং কোথায় উড়োজাহাজ চলতে পারে, কোন স্তরে তোমার হচ্ছে আমাদের যুদ্ধ বিমানগুলো চলাচল করে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তোমরা বেসিক্যালি মনে রাখবা, বায়ুমণ্ডলে আমাদের টোটাল চারটা স্তর আছে: ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে শুরু করি আমরা। প্রথম যে স্তরটা আছে এখানে আমরা প্রথমে জানবো হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে তোমরা দেখো ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে প্রথম স্তরটা ছিল তাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তাহলে আমাদের বায়ুমণ্ডলের প্রথম যে স্তরটা তোমরা দেখছিলা, এই যে দেখো বায়ুমণ্ডলের যে প্রথম স্তরটা ছিল সেটা কিন্তু আমাদের ট্রপোস্ফিয়ার ছিল, এবং যার উচ্চতাটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমাদের বায়ুমণ্ডলের প্রথম স্তরটাই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। আচ্ছা, এখন এই স্তর সম্পর্কে আমরা বেশ কিছু ইনফরমেশন জানবো। আমাদের প্রথম যে ইনফরমেশনটা সেটা হচ্ছে এই স্তরে আমাদের ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক যত ধরনের বিপর্যয় ঘটে সবগুলো হচ্ছে আমাদের এই ট্রপোস্ফিয়ার আমাদের স্তরে হয়ে থাকে। এই জন্য এই স্তরকে মূলত বলা হচ্ছে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। এটা মনে রাখবা যে ট্রপোস্ফিয়ারকে কি মণ্ডল বলা হয়? ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ক্ষুদ্র কেন বলা হচ্ছে? যেহেতু প্রাকৃতিক যত ধরনের বিপর্যয় ঘটে সবগুলো যেহেতু আমাদের এই স্তরে হয়ে থাকে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে ক্ষুদ্রমণ্ডল। দুই হচ্ছে আমাদের প্রায় সব ধরনের বিমান এই স্তরে চলাচল করে। তাহলে আমাদের আকাশে যত ধরনের বিমান চলাচল করে মূলত সবগুলো হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারে চলাচল করে। 3 নম্বর হচ্ছে এই স্তরে সবচেয়ে বেশি আমাদের জলীয় বাষ্প থাকে। তাহলে 4টে স্তরের মধ্যে সবচেয়ে বেশি আমাদের জলীয় বাষ্পের পরিমাণটা পাওয়া যাবে ট্রপোস্ফিয়ারে। এই 3টে ইনফরমেশন তোমরা জানবা এই ট্রপোস্ফিয়ার সম্পর্কে। পরবর্তী যে আমাদের স্তরটি আছে স্ট্রাটোস্ফিয়ার। এখন আসো, স্ট্রাটোস্ফিয়ারটা কি ছিল? আমাদের ট্রপোস্ফিয়ারের পরবর্তী যে স্তরটা ছিল সেটাই আমাদের স্ট্রাটোস্ফিয়ার। দেখো এখানে আমাদের আবার চিত্রের মাধ্যমে দেখো ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তরটা হচ্ছে আমাদের স্ট্রাটোস্ফিয়ার। তাহলে এটি হচ্ছে মূলত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি ট্রপোস্ফিয়ারের যে পথ উপর দিকে 15 কিলোমিটার থেকে শুরু করে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরকে বলা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। তাহলে খেয়াল করো আমাদের ট্রপোস্ফিয়ার কিন্তু ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছিল। এই 15 কিলোমিটার থেকে শুরু করে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমাদের হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, যেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। এবার এই স্তর সম্পর্কে আমরা জানবো। এই স্তরের তাপমাত্রা দেখো -55 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তার মানে এই স্তরে আমাদের তাপমাত্রা মান কিন্তু অনেক কম থাকে, মানে শীতল থাকে। তাহলে এই স্তরে তাপমাত্রা শুরু হবে থেকে -55 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই স্তরটি সূর্য থেকে আগত ইউভি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি শোষণ করে পৃথিবীকে বাসের উপযোগী করে রাখে। তাহলে খেয়াল করো, সূর্য থেকে যে ক্ষতিকারক আল্ট্রা ভায়োলেট রশ্মি আমাদের আসে পৃথিবীতে, তখন হচ্ছে এই স্তরটি সূর্য থেকে সেই ইউভি রশ্মিগুলো শোষণ করে আমাদের পৃথিবীকে বাসযোগ্য করার উপযোগী করে তুলছে। 3 নম্বর হচ্ছে এই স্তরে জলীয় বাষ্প একেবারেই থাকে না। জলীয় বাষ্প যদি থাকে না তাহলে এখানে আমাদের ঝড় বৃষ্টি বা কুয়াশা না থাকায় এটাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। দেখো আগেরটাতে কি ছিল? ক্ষুব্ধ মণ্ডল। এখন স্ট্রাটোস্ফিয়ারকে কি বলা হবে? শান্ত মণ্ডল। কেন বলা হবে? যেহেতু আমাদের এখানে এই স্তরে কোনো ধরনের জলীয় বাষ্প থাকে না,
তার মানে আমাদের ঝড় বৃষ্টি বা কুয়াশার কোনো ধরনের সৃষ্টি হয় না। এই জন্য এই মন্ডলটা হচ্ছে বা এই স্তরটাকে বলা হচ্ছে শান্ত মন্ডল। সর্বশেষ দেখা হচ্ছে শান্ত মন্ডল বলে এই স্তরে জেট বিমান বা যুদ্ধ বিমান গুলা চলাচল করে। আমরা বুঝলাম আমাদের টপোস্ফিয়ারে মোটামুটি আমাদের যে বিমানগুলো আছে সবগুলা চলাচল করে, তবে জেট বিমান বা যুদ্ধ বিমানগুলো আমাদের চলাচল করা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে। এরপর হচ্ছে পরবর্তী যে 3 নম্বর যে স্তরটা আছে সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারের যে পথ, স্ট্রাটোস্ফিয়ারের পর উপরের দিকে 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটাকে আমরা বলবো হচ্ছে মেসোস্ফিয়ার। দেখো হচ্ছে আমরা কি বলছি, আমাদের এই যে স্ট্রাটোস্ফিয়ারের পরে আমাদের হচ্ছে কি মেসোস্ফিয়ার। তাহলে এটার উচ্চতা শুরু হবে স্ট্রাটোস্ফিয়ার যেখান থেকে শেষ হয়েছে তার থেকে উপরের দিকে। তাহলে মেসোস্ফিয়ারের যে উচ্চতা সেটা হচ্ছে দেখেন 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমাদের বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। এবার আসো এখানে আমরা কিছু ইনফরমেশন জানবো। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। কেন শীতলতম সবচেয়ে বেশি? দেখো এই স্তরের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস পেয়ে উপরের অংশে -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা একটু খেয়াল করো, যখন আমরা স্ট্রাটোস্ফিয়ার করছিলাম তখন তার তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তার মানে তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়ছিল, বেড়ে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছিল। কিন্তু মেসোস্ফিয়ারে যখন আসবে তখন তার তাপমাত্রা উল্টা 2 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে কমতে -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। তাহলে তাপমাত্রা এত বেশি কমে, এর জন্য হচ্ছে এই স্তরটাকে বলা হচ্ছে সবচেয়ে বেশি শীতলতম স্তর। 3 নম্বর হচ্ছে এখানে তাপমাত্রা হ্রাসের মূল যে কারণ সেটা হচ্ছে এই অঞ্চলে ইউভি রশ্মি শোষণকারী ওজোন গ্যাসটা অনুপস্থিত। মানে আমাদের যে মেসোস্ফিয়ারটাকে আমরা সবচেয়ে শীতলতম স্তর বললাম, এর মূল কারণটা হচ্ছে এখানে আমাদের ইউভি রশ্মি শোষণকারী ওজোন গ্যাসটা অনুপস্থিত থাকে বলে তাপমাত্রা অনেক কমে যায়। এবং সর্বশেষ যেটা দেখবো, স্ট্রাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারকে পৃথক করে রেখেছে যে একটা পাতলা স্তর আছে, যে পাতলা স্তরের নামটা হচ্ছে স্ট্রাটোপাউস নামক একটা পাতলা বায়ুস্তর রয়েছে। মানে কথা হচ্ছে আমরা একটু তোমাদেরকে দেখাই যে আমাদের যে দুটো স্তর আছে, এই আমাদের স্ট্রাটোস্ফিয়ার এবং হচ্ছে মেসোস্ফিয়ার, এই দুটো স্তরকে যে আমাদের পৃথক করে রেখেছে, এই পৃথক করে রেখেছে যে আবরণটি তার নামটা হচ্ছে আমাদের স্ট্রাটোপাউস। স্ট্রাটোপাউস। আবার একটু দেখো, স্ট্রাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারকে পৃথক করে রেখেছে, মানে তাদেরকে আলাদা করে রেখেছে সেই স্তরটার নাম হচ্ছে বা সেই পাতলা স্তরটার নাম হচ্ছে স্ট্রাটোপাউস। আমরা দেখলাম সবচেয়ে আমাদের শীতলতম স্তরটা হচ্ছে মেসোস্ফিয়ার। এর কারণ হচ্ছে এখানে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস পেয়ে আমাদের -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। আর এখানে তাপমাত্রা হ্রাস পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই অঞ্চলে ইউভি রশ্মি শোষণকারী কোন ওজোন গ্যাসটা কি থাকে, অনুপস্থিত থাকে। আর সর্বশেষ আমরা একটা ইনফরমেশন দেখেছিলাম, সেটা হচ্ছে আগের যে স্তরটা ছিল স্ট্রাটোস্ফিয়ার এবং এখন যে স্তরটা আমরা পেলাম মেসোস্ফিয়ার, তাদেরকে আলাদা রাখার জন্য একটা হচ্ছে স্ট্রাটোপাউস নামক পাতলা বায়ুস্তর রয়েছে। সর্বশেষ আমরা দেখবো হচ্ছে থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ার হচ্ছে মেসোস্ফিয়ারের পরবর্তী স্তরটাই হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। তাহলে এটার উচ্চতা হচ্ছে মেসোস্ফিয়ারের পর উপরের দিকে 85 কিলোমিটার থেকে শুরু করে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে, চতুর্থ স্তরকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। খেয়াল করো, মেসোস্ফিয়ার যেখানে শেষ হয়েছে তার থেকে আমাদের 85 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে চতুর্থ যে স্তরটা আছে সেটাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। এবার আসো এই স্তরের তাপমাত্রা দেখো -93 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে
427 ডিগ্রি সেলসিয়াস থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তোমরা একটু আগে লক্ষ্য করেছো যে মেসোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাস পেতে পেতে -93 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। যখনই আমরা থার্মোস্ফিয়ারে চলে আসবো তখন দেখো তো সেই তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেতে পেতে প্রায় ন্যূনতম 427 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু একটা হিউজ তাপমাত্রা কিন্তু একটা উদ্ভব হয়। এই জন্য এই স্তরকে বায়ুমণ্ডলের উষ্ণতম অঞ্চল বলা হয়। কি তম বলা হবে? উষ্ণতম। আগেটা ছিল আমাদের শীতলতম, এখনটা হচ্ছে আমাদের উষ্ণতম। সবচেয়ে বেশি এখানে, এর কারণ হচ্ছে এখানে তাপমাত্রা কি হয় অনেক বৃদ্ধি পায়, প্রায় ন্যূনতম 427 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ হচ্ছে 1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই জন্য থার্মোস্ফিয়ারকে বলা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম অঞ্চল। এরপর আমাদের দেখবো হচ্ছে এই স্তরে উচ্চ শক্তি সম্পন্ন ইউভি রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুর বিয়োজন এবং ইলেকট্রন স্থানান্তরের ফলে বিভিন্ন ধনাত্মক আয়ন অথবা পরমাণু এবং অণুর মিশ্রণ থাকে। তাই এটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। মানে হচ্ছে, একটু খেয়াল করো, আমাদের এই যে স্তরটা আছে মানে থার্মোস্ফিয়ার, এখানে হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন ইউভি রশ্মির প্রভাবে আমাদের যে গ্যাসীয় অণুগুলো আছে এবং ইলেকট্রন স্থানান্তরের ফলে আমাদের বিভিন্ন ধনাত্মক আয়ন, পরমাণু বা অণুর সৃষ্টি হতে পারে। যেমন তোমরা দেখো তো N2O+, O2+, NO+, H+, হিলিয়াম+। তাহলে এখানে বিভিন্ন গ্যাসের ধনাত্মক আয়ন অথবা পরমাণু অথবা অণুর মিশ্রণ আমাদের সৃষ্টি হয়। এই জন্য আমাদের এই থার্মোস্ফিয়ার যে স্তরটা আছে তাকে আরো একটি নামে অভিহিত করা হয়, তার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। আবার বলছি, আমাদের এই থার্মোস্ফিয়ারে আমাদের বিভিন্ন গ্যাসের ধনাত্মক আয়ন, পরমাণু বা অণুর মিশ্রণ থাকে, সেজন্য আমাদের থার্মোস্ফিয়ারকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার। ঠিক আছে। সর্বশেষ হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র আমাদের এই অঞ্চলে অবস্থিত হয়। তাহলে আন্তর্জাতিক মহাকাশ যে গবেষণা কেন্দ্রটা, সেটা মূলত হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারে হয়ে থাকে। তাহলে এখানে তোমরা শুধুমাত্র এমসিকিউ এর জন্য আমাদের এই টপিকগুলো শেষ করবা। এবং সবচেয়ে যেটা কথা হচ্ছে যে আমাদের এখানে বায়ুমণ্ডলের 4টা স্তর ছিল। কোন অঞ্চলটাকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, কোনটি শীতলতম অঞ্চল, কোনটি উষ্ণতম অঞ্চল, এই ইনফরমেশন গুলো জানবা। তারপর কোথায় বিমান চলাচল করতে পারে, কোথায় জেট বিমান চলাচল করতে পারে, এই ইনফরমেশন গুলো আমাদের একটু তোমরা জানার চেষ্টা করবা।